সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্যাশন টু পরিচয়ের এই পডকাস্টের এই এপিসোডে আমি আমিনুর রহমান আছি আপনাদের সাথে এমন একজন মানুষকে নিয়ে, ইকবাল বাহার জাহিদ ভাই। ইকবাল ভাই, কেমন আছেন? খুব ভালো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই প্যাশন টু পরিচয় পডকাস্টে আসার জন্য। আপনার সম্পর্কে আসলে এত এত গল্প আমি নিজেও জানি না, এত অল্প সময়ের মধ্যে আমি কিভাবে সবগুলো গল্প শুনতে পারবো বা আমরা সবাইকে জানাতে পারবো। তবে শুরু করতে চাই আপনার প্রাণবন্ত শৈশব দিয়ে। আপনার শৈশবের একটা চমৎকার গল্প দিয়ে আমরা আজকের আয়োজনটা শুরু করতে চাচ্ছি। আমি আসলে আমার শৈশব নিয়ে খুব গর্ববোধ করি। তার প্রথম কারণ হচ্ছে আমি যৌথ পরিবারে জন্ম হয়েছি। আমাদের পরিবার বলতে আমার বাবা, আমার 3 চাচা, 2 ফুপু এবং তাদের ছেলেমেয়েরা, আমরা কাজিনরা, এটা একটা বিশাল পরিবার ছিল। এবং আমরা সেখানে যে প্রতিযোগিতাগুলো হতো, আমাদের প্রতিযোগিতাগুলো লেখাপড়ার প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা, খেলাধুলার প্রতিযোগিতা, তারপরে শেয়ারিংয়ের প্রতিযোগিতা, কে কাকে কত বেশি হেল্প করতে পারে। আমি আমার লাইফের যত ভলেন্টিয়ারিং, যত শেয়ারিং, কেয়ারিং আমি শিখেছি ওখান থেকে। খুবই চমকপ্রদ, কারণ আমার নিজের শৈশব কেটেছে আসলে শহর কেন্দ্রিক। আমার গ্রামের বাড়ি অনেক দূর, সেখানে যাওয়া হতো কম। তো এখান থেকে যেটা আমার মাথায় আসলো যে এই যে আপনাকে আমি আসলে কিভাবে চিনি, আপনাকে আমি চিনি আপনার ফাউন্ডেশন দিয়ে, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন দিয়ে। এই যে আপনি ছোটবেলা থেকে এই যে কেয়ারিং, শেয়ারিং, একসাথে বেড়ে ওঠা, একসাথে সবকিছু শেয়ার করা, আসলে কি এই ধারণাটা থেকেই আপনি এরকম একটা ফাউন্ডেশন করার কখনো চিন্তা করেছেন যে সবাইকে নিয়ে একসাথে কাজ করব? আরো একটু বিস্তারিত জানতে চাই আপনার ফাউন্ডেশন সম্পর্কে। না, এইটার ভাবনাটা আমার আসলে, আমি যেটা বললাম, ছোটবেলা থেকে আমি ভলেন্টিয়ারিং করি। বোধহয় এটা একটা আমার মনস্তাত্ত্বিক একটা ব্যাপার ছিল যে আমি মানুষের জন্য কিছু করব। আর আমার মধ্যে আরেকটা জিনিস কাজ করেছে ওই যে পরিবার থেকে, সেটা হচ্ছে একা বড় হওয়া যাবে না, তাহলে বড় হওয়াটা সুন্দর হয় না। সো সবাইকে নিয়ে বড় হতে হবে। তো আমি ক্যারিয়ার, আমার লেখাপড়া, আমার পরবর্তীতে চাকরি, বিজনেস, এগুলো নিয়ে এত বেশি ডিভোটেড ছিলাম যে আগে তো নিজের পায়ের মাটিটা শক্ত করতে হবে। আপনি যদি মানুষের জন্য কাজ করতে চান, এটাই আমি সবাইকে বার্তা দিতে চাই, আগে নিজেরকে শক্ত পায়ে দাঁড়াতে হবে, ক্যারিয়ারটা সলিড করতে হবে। সো আমার ক্যারিয়ারটা যখন সলিড হলো, তখন আমি ভাবলাম যে আমার আর দরকার নেই এই থামতে জানা। লাইফ এটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে আপনার জীবনের লোভ, তারপরে অনেক চাই, আরও চাই, এটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, ঠিক আছে, একটা মানুষের কতটুকু দরকার একটা সুন্দর জীবন ধারণের জন্য, যতটুকু দরকার, যতটুকু আমি উপভোগ করতে পারবো, খেয়ে পড়ে যেতে পারবো, ততটুকু যখন আমার হয়েছে, তখন আমি ভাবলাম যে আমি দেশের জন্য একটা কাজ করতে চাই। তো আমি সবসময় সারা জীবনে যা কিছু করেছি, আমি সবসময় চেয়েছি ব্যতিক্রম কিছু করতে। সবাই যা করছে সেটা আমি করতে চাই না। সো ব্যতিক্রম করতে গিয়ে আমার তখন মনে হলো যে আমি কি করতে পারি মানুষের জন্য। তা আমি ভাবলাম যে আমি কথা বললে মানুষ শোনে, এটা আমার একটা মানে কোয়ালিটি। সো আমার এই ভাবনা থেকে মনে হলো যে আমার লাইফের যত গল্প আছে, যত স্ট্রাগল আছে, সেগুলো আমি মানুষের সাথে শেয়ার করবো, যাতে করে সেগুলো থেকে বেরিয়ে আসতে পারে, মানুষ ক্যারিয়ারগুলোতে সচেতন হতে পারে। আমি যে স্কিলসগুলো জানি সেগুলো আমি শেখাতে চাই। তো ওই ভাবনা থেকেই আমি এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনটা যাত্রা শুরু করি 2018 সালের 1 জানুয়ারি। এবং আলহামদুলিল্লাহ গত 7.5 বছরে আমরা 30টা ব্যাচ, এখন 30 নাম্বার ব্যাচ চলছে। প্রথম ব্যাচটা ছিল 64 জেলা থেকে 164 জনকে নিয়ে। এই 30 নাম্বার ব্যাচে এসে আমার শিক্ষার্থীর সংখ্যা প্রায় 22 লাখ। আমার আরও কাজ চাই। আমার সেলস ভালো লাগে, আমার ব্র্যান্ডিং ভালো লাগে, আমার HR ভালো লাগে, আমার কাস্টমার কেয়ার পছন্দ। তো এখন এত কাজ তো আর চাকরি করে সম্ভব না, বা চাকরিতে পসিবল না, আমাকে কোনো একটা ডিপার্টমেন্টেই কাজ করতে হবে। তখন আমার মাথার মধ্যে আসলো যে আমাকে উদ্যোক্তা হতে হবে। আমার বাবা মারা যাওয়ার 1 সপ্তাহ পর আমার ফ্যামিলিতে বৈঠক বসে। আমার শ্বশুর শাশুড়ি, আমার মা, আমার ওয়াইফ এবং আমার কয়েকজন আত্মীয় স্বজন মিলে আমরা বসার পরে আমাকে সবাই অ্যাডভাইস করে যে তোমার এসব ব্যবসা সব ছেড়ে দাও, কারণ তারা সব কিছু জানে এর মধ্যে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
বাবা নাই, বাবার প্রপার্টি কোথায় কী আছে আমি প্রপারলি সব কিছু জানিও না। তুমি চাকরি করো, চাকরিতে ভালো বেতন, আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, চলবে। দেন আমার যেটা হয় ওই দিন রাতে আমার আসলে ঘুম হয় নাই, যে কারণ লাইফ টাইম একটা ডিসিশন, পরিবার চাচ্ছে না আমি ব্যবসা করি। আমি সকালবেলা গিয়ে রিজাইন করি কোম্পানি। আচ্ছা, আই উইল নট কন্টিনিউ মাই জব। আমি আমার ব্যবসাতে ফেরত আসি, এসে আমি তখন সবাইকে বলি যে তোমরা যারা যারা চলে যেতে চাও আমি হেল্প পে ইউ, কিন্তু আমাকে 1 বছর সময় দিতে হবে, বাট আমি ছাড়বো না, এটা আমার ব্রেন চাইল্ড। তো ওইভাবে ওরা এগ্রি হয় এবং আমি তখন ওইখানে সময় দিই 15 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা। এমনও হয়েছে আমি অফিসে ঘুমিয়েছি, এরকম টাইম গেছে। আলহামদুলিল্লাহ প্রায় 2 বছরের মধ্যে কোম্পানি বেড়ে যায় এবং আমি তাদেরকেও পে অফ করে দিই। 1 বছরে পারিনি, 2 বছরে করে দিই। সেই কোম্পানির বয়স এখন 22 বছর। অসাধারণ। তো এইটা ছিল আসলে বেসিক্যালি আমার স্ট্রাগল লাইফে। মানে 2 বছর পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপরে তো আরো অনেক কিছু করেছি, বাট আমার কাছে যেটা মনে হয় যত কিছু আমি করেছি ব্যক্তিগতভাবে, আমার যত ফাইন্যান্সিয়াল সলভেন্সি এসেছে খেয়ে থেকে পড়ার মতো, এটা আমার গল্প না। আমার গল্প হচ্ছে আমি 22 লাখ মানুষকে বিনামূল্যে শেখাতে পেরেছি এবং সেখানে লক্ষাধিক উদ্যোক্তা তৈরি হয়েছে যারা নিজেরা নিজেদের আত্মকর্মসংস্থান তৈরি করেছে এবং মানুষের জন্য চাকরি তৈরি করতে পেরেছে। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে সেরা গল্প। আমাকে অনেকেই জিজ্ঞেস করে, বিশেষ করে সাংবাদিকরা, মানে আপনার মতো যারা ইন্টারভিউ নেয় তারাও জিজ্ঞেস করে যে আপনি তো এখান থেকে টাকা পয়সা পান না, তাহলে এটাকে কীভাবে করেন, তাও আমরা প্রতিদিন। আসলে এটা আমার এন্টারটেইনমেন্ট। আমি টিভি দেখি না, নাটক দেখি না, সিনেমা দেখি না। আমি এই সময়টা আমি খুবই আনন্দ পাই এবং আনন্দ পাওয়ার যে কারণগুলো, আমি যদি একটা কারণ আপনাকে বলি, যেমন আমার একটা উদ্যোক্তা 7 বছর আগে, যাকে আমি প্রথম ব্যাচের, আমার এখন তো 30 নম্বর ব্যাচ চলছে, একটা ছেলে তখন অনার্সে পড়তো, আমার কাছে আসলো উদ্যোক্তা হবে, তাকে আমি শেখালাম 3 মাস ধরে। এবং 3 মাসে আমি যে কন্টেন্টগুলো তাদেরকে দিই, 460টা কন্টেন্ট, আপনি যদি এটা যে কোনো ট্রেনিং ইনস্টিটিউট থেকে কেউ যদি শিখতে চায়, এটার বাজার মূল্য আছে কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ টাকা, যেটা ফ্রিতে পাচ্ছে। তো তাকে আমি উদ্যোক্তা তৈরি করি এক পর্যায়ে। দামি 4টা ব্যাপারে আপনি কথা বলেছেন যে আসলে আমাদের দেশের যে সামগ্রিক পরিস্থিতি, আরও উদ্যোক্তা হওয়া প্রয়োজন, তাহলে যত বেশি উদ্যোক্তা হবে তত বেশি কর্মসংস্থান তৈরি হবে। আমরা অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপনার পরিবারের গল্প দিয়ে শেষ করতে চাই। আপনি একজন পিতা, আপনার সন্তানের গল্প এবং এই যে আপনার যে লিগাসিটা, আপনি আপনার সন্তানকে কি পরামর্শ দিবেন যে কিভাবে লিগাসিটাকে রেখে যেতে হবে? কারণ আপনি একজন ইকবাল বাহার জাহিদ, যেভাবে 22 লক্ষ মানুষের জীবনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একটা অবদান রেখেছেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি আসলে কিভাবে বলবেন যে জিনিসটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? ছোট্ট করে যদি বলতেন। না, আমি বেসিক্যালি একটা কথাই বলবো। আমি ছোটবেলায় যখন গ্রামে থাকতাম, তো আমি দেখেছি আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন, কিন্তু সমাজকর্মী ছিলেন, মানুষের জন্য কাজ করতেন। এবং আমার এখনো মনে আছে, এরকম ভোর রাত্রে ফজরের আজানের কিছুক্ষণ আগে আমার বাসার দরজায় এসে নক করছে গ্রামের মানুষ। কি ব্যাপার? বলে যে এক ভদ্রলোক মারা গেছে গ্রামে, তার 2 ছেলে মারা যাওয়ার পর 2 ছেলে এত কান্নাকাটি করছে মাটিতে গড়াগড়ি করে যে তাদেরকে কেউ থামাতে পারতেছে না। তাদের ধারণা আমার বাবা গিয়ে তাদের গায়ে হাত রাখলে ওরা থেমে যাবে, এবং এক্স্যাক্টলি তাই হয়েছে। আমি ছুটে গিয়েছিলাম, আমি গিয়ে দেখলাম আমার বাবা ওই 2 ছেলের
মাথায় গিয়ে একটু হাত রাখলো, ওরা দাঁড়ায় গেল এবং আব্বুকে বুকে জড়া ধরলো। তো এবং আমি আরও দেখেছি যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে, ছেলেপক্ষ মোটরসাইকেল যৌতুক চাচ্ছে, কিন্তু মেয়ের বাবার দেওয়ার সামর্থ্য নাই। আমার বাবার কাছে ছুটে এসে আমার বাবা দিয়ে ছেলেপক্ষের সাথে কথা বলেছে, ওই মোটরসাইকেল আর দেওয়া লাগে নাই। তো এরকম অনেক বিয়ে হয়েছে, কিন্তু আমার বাবা আমাকে কখনো বলে নাই যে তোমাকে এটা হইতে হবে। অসাধারণ। মানে অনেক মানুষের সাথে জীবনে কথা বলেছি, এটা আমি অস্বীকার করব না, কিন্তু ইকবাল বাহার জাহিদ ভাইয়ের মতো এত ভালো জিনিস একসাথে ধারণ করে, শুধু ধারণ করাই না, সেটাকে সারফেস লেভেল এবং সেটাকে অনেকটা বড় পরিসরে সবার মধ্যে স্বপ্নটা ছড়িয়ে দেওয়া এবং প্রত্যেক দিন কাজ করে যাওয়া, এই যে উদ্যোক্তাদের জন্য নিজে 4টি পরামর্শ দিলেন, এই মানসিকতাটা আমি আজকের এই সেশনের পর আমার নিজের মনে হচ্ছে যে আমার নিজের মধ্যেও আরো অনেকখানি ধারণ করতে হবে, যেটা আমি ইকবাল বাহার জাহিদ ভাইয়ের থেকে জানতে পারলাম। আমি নিজে মেসমেরাইজড হয়ে গিয়েছিলাম যে আসলে একবারে কথা শুনতে শুনতে কখন যে সময় শেষ হয়ে গিয়েছে সেটা আমি নিজেও বুঝতে পারিনি।